হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কাল পর্যন্ত আমি বিশ্ব বাজারে এসে শেষ করেছি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের অর্থনীতি, ভারতের শেয়ার বাজার অ্যাটলিস্ট ফর নেক্সট 5 ইয়ার আমরা কোথায় দেখছি এবং কোন কোন সেক্টর এবং ফাইনালি কোন কোন শেয়ার আমরা প্রায়োরিটি হিসাবে আমাদের পোর্টফোলিওতে রাখবো, সেই চর্চা দিয়ে এই আলোচনা আরো একটা এপিসোড করে শেষ করব। ফ্রেন্ডস, দেখুন, লিজেন্ডারি ইনভেস্টর রাকেশ ঝুনঝুনওয়ালা উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ইন্ডিয়া উইল সারপ্রাইজ অন দ্য আপসাইড। উনি তখন বলেছিলেন, আজ থেকে প্রায় বছর দুয়েক আগে, যে ইন্ডিয়ার মার্কেটের যে ডেপথনেস আছে, যে ভেরিয়াস ফ্যাক্টরস আছে, সেটাকে মাথায় রেখে উনি একটা প্রেডিকশন করেছিলেন যে নিফটি 2030-এর মধ্যে 90,000 থেকে 1 লাখ টাচ করতে পারে। অফকোর্স তিনি একজন বুল ছিলেন, অর্থাৎ বুল অপারেটররা সাধারণত মার্কেটকে উপরে নিয়ে যেতেই বেশি বিশ্বাসী। কিন্তু আমরা একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটটাকে দেখার চেষ্টা করব এবং আগামী 5 বছর ধরে আমরা যেভাবে শেয়ার বাজারে থাকব তার একটা রূপরেখা তৈরি করব। ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, দেখুন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এটা হচ্ছে লাস্ট টেনিওর অ্যাজ পার বিজেপি কনস্টিটিউশন, এবং এই টেনিওরটাতে বিজেপি, ইন্ডিভিজুয়াল নরেন্দ্র মোদী বা প্রেজেন্ট গভর্নমেন্ট বহু কিছু জিনিস অ্যাচিভ করার জন্য কিন্তু ওয়েট করে আছে। যার জন্য আপনারা দেখবেন যে ভোট চলাকালীন যে সিকোয়েন্স অফ মিডিয়া ব্রিফিং হচ্ছিল, এফএম মানে ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার সবাই কিন্তু টাইম টু টাইম স্টক মার্কেট নিয়ে কিছু কথা বলেছেন, এবং সেটা যাতে ভুল প্রমাণিত না হয়, যাতে বিরোধীরা কোনো সুযোগ না পায়, সে ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের কিন্তু একটা প্রচ্ছন্ন মদত মোটামুটি পোস্ট ইলেকশন রেজাল্টের পর থেকে কিন্তু আমরা পেতে শুরু করেছি। এখন ইন্ডিয়া প্রায় 3.7 ট্রিলিয়ন ইকোনমি, মানে 370 লক্ষ কোটি, যেটা 25-এর মধ্যে 400 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। অন্যদিকে যারা তৃতীয় এবং চতুর্থ পজিশনে আছে, জার্মান ইকোনমি, যারা হচ্ছে তৃতীয় 4.5 ট্রিলিয়ন, এবং জাপান আছে 4.2 ট্রিলিয়ন, যেটাকে আমরা কিন্তু 2027-এর মধ্যে কিন্তু ক্রস করে নিতে পারবো। কথাটা বলছে কে? ফাইন্যান্স মিনিস্টার। এবং 28-29-এর দিকে আমরা কিন্তু 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাব। এবারে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, এইটাকে যদি বাস্তবায়িত করতে হয়, অর্থাৎ
নরেন্দ্র মোদীর যে অ্যাচিভ করার ইচ্ছা বা ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে গেলে গভর্নমেন্টের বর্তমান যে সমস্ত প্ল্যানিং গুলো চলছে সেগুলোর মধ্যে কতটা দম আছে। ফ্রেন্ডস, দেখুন, আত্মনির্ভর ভারত স্লোগান এবং তার সঙ্গে সঙ্গে পিএলআই স্কিম এবং এই প্রায় 14টা সেক্টরে কিন্তু গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে যাতে তারা আত্মনির্ভর হয় এবং ইন্ডিয়া যেখানটাতে বাইরে থেকে আনতো, ইন্ডিয়া যাতে বাইরে সেই সমস্ত জিনিস পাঠাতে পারে তার জন্য প্রায় 1.97 lakhs crore অলরেডি গভর্নমেন্ট কিন্তু হেল্প করেছে এবং ইনডাইরেক্টলি এইগুলো করতে গিয়ে কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টেরই লাভ হয়েছে। এইগুলো করতে গিয়ে গভর্নমেন্ট কিন্তু দিয়েছে 1.97 লাখ ক্রোড়, কিন্তু গভর্নমেন্টের যে ভ্যালুয়েশন বেড়েছে গভর্নমেন্টের যে সমস্ত জিনিসের, এর চেয়ে 2-3 গুণ বেশি বেড়ে গেছে। তাহলে আত্মনির্ভর ভারত কিন্তু এবং তার সঙ্গে পিএলআই স্কিম স্ট্রং ফুটিংয়ে চলছে, এতে কোনো ডাউট নেই। দ্বিতীয়ত, গ্রো করার জন্য কি লাগবে? টাকা। কারণ কি, এত হিউজ প্রজেক্ট, এই হিউজ প্রজেক্টকে এক্সিকিউশন করার জন্য যে টাকা, এখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে হিউজ টাকা আছে। তার যে রিসোর্স, আমি কয়েকটা পয়েন্ট পরেই বলছি, অর্থাৎ টাকা আছে বাস্তবায়িত করার জন্য। পঞ্চমত হচ্ছে ব্যাংকিং সেক্টরের যে স্বাস্থ্য, সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং কন্ডিশনে আছে। ফাইন্যান্সিয়াল হেলথ অফ ব্যাংকিং সেক্টর কিন্তু অত্যন্ত ভালো পজিশনে আছে। অর্থাৎ গত 14-15 বছর ধরে ম্যাসিভ কোনো ব্যাংকিং রিলেটেড স্ক্যাম কিন্তু চোখে পড়েনি, বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত প্রোঅ্যাক্টিভ স্টেপ নিচ্ছে যাতে কোনো কারণে ব্যাংকের মধ্যে তেমন কোনো বড় টাইপের কোনো ফ্রড বাসা না বাঁধে, তাতে তারা সচেষ্ট। এবং সফটওয়্যার সেক্টরে কোনো সাপোর্ট দরকার নেই, আমরা কিন্তু গ্লোবাল লিডার। তাহলে ব্যাংকিং সেক্টর গুড কন্ডিশনে আছে, সফটওয়্যার সেক্টরে আমাদের যা ট্যালেন্ট আছে আমরা কিন্তু গ্লোবাল লিডারের কন্ডিশনে আছি। 6th পয়েন্ট হচ্ছে গভর্নমেন্টের নতুন প্রায়োরিটি, যেমন ধরুন ডিফেন্স। এবারে ডিফেন্স সেক্টর থেকে বহু পয়সা কড়ি আউটফ্লো হয়ে অন্যান্য দেশে যেত, কিন্তু অত্যন্ত ট্যাক্টফুলি আমরা কিন্তু ডিফেন্স সেক্টরটাকে আত্মনির্ভর করার জন্য অনেক ফন্ডে কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি। এবং এই পার্টিকুলার ইস্যুতে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরকে যা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, বাজেটারি অ্যালোকেশন দিচ্ছে, তার তুলনায় অনেক বেশি ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে গভর্নমেন্টেরই ডিফেন্স কোম্পানিগুলো। আপনি যদি দেখেন যে আপনি হেলথ থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট কোম্পানি আজকে কিন্তু একটা দারুণ ভ্যালুয়েশনে আছে। এবং যে ভ্যালুয়েশনটা, ধরুন মার্কেটের বহু শেয়ার আছে যারা 100 PE-তে ট্রেড করে, কিন্তু আপনি যদি দেখেন গভর্নমেন্টের কোনো ডিফেন্স রিলেটেড শেয়ার সেই ভ্যালুয়েশনে ট্রেড করছে না। তাহলে এক ঢিলে বহু পাখি মারা হয়েছে। দেশের প্রযুক্তি দিয়ে দেশেই তৈরি করো, দেশের
কোম্পানি বলতে মেজর কোম্পানিগুলো সব গভর্নমেন্টের, এবং তাদের ভ্যালুয়েশন প্রায় 7 থেকে 8 গুণ বেড়ে গেছে গত 2-3 বছর। তাহলে ডিফেন্স পয়েন্ট অফ ভিউতে যা খরচ করছি, আমার ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে, দরকার পড়লে আমি ডিসইনভেস্টমেন্ট করে সেখান থেকে টাকা বের করতেও পারবো। অন্যদিকে রেলওয়ে সেক্টর কে কেন্দ্র করে গভর্নমেন্টের যে সমস্ত প্ল্যানিং, সেখানেও কিন্তু একই জিনিস ধরা পড়ছে। আজকে ধরুন গভর্নমেন্ট 2 লক্ষ কোটি টাকা, হঠাৎ 1 লক্ষ কোটি টাকা থেকে বাজেট বাড়িয়ে দিল 2 লক্ষ কোটি টাকা। এবারে সেটাকে 10%, 15%, হয়তো এবারে 3 লক্ষ কোটি করে দেওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু মেজর বেনিফিশিয়ারি গভর্নমেন্ট। ধরুন আজকে আইআরসিটিসি, আইআরএফসি, ইরকন, এই সমস্ত শেয়ার, আরবিএনএল, রাইটস, রেলটেল, এর যে ভ্যালুয়েশন বেড়েছে, এবং এই শেয়ারগুলোকে কিন্তু মানে যে ইনিশিয়াল পাবলিক অফার, অর্থাৎ কোম্পানিগুলোকে কিন্তু মার্কেটে আনা হয়েছে গত 5-6 বছরের মধ্যে। অর্থাৎ এই ফিল্ডে যে ওয়েলথ ক্রিয়েট হয়েছে গভর্নমেন্টের, সেটা কিন্তু অত্যন্ত লোভনীয়। এবং রেলওয়েকে কেন্দ্র করে যে অর্থনীতি, ওটা কিন্তু বাস্তবায়িত হবেই। এছাড়াও ধরুন সেমিকন্ডাক্টর সেক্টর, ইলেকট্রনিক গ্যাজেটস যেমন টিভি, ল্যাপটপ, যে সমস্ত মানে আমরা যেগুলো চায়নার নির্ভরশীলতা কমানোর জন্য যে সমস্ত দেশীয় কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করছি, ইলেকট্রিক ভেহিকল সেক্টর, শিপ বিল্ডিং সেক্টর, ড্রোন সেক্টর, রিসাইক্লিং সেক্টর, ওয়াটার রিসোর্স প্রোটেকশন সেক্টর, লজিস্টিক সেক্টর, হাউসিং সেক্টর, ট্যুরিজম সেক্টর, প্রত্যেকটা সেক্টরে কিন্তু গভর্নমেন্টের ফোকাস অত্যন্ত স্ট্রং। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে টিমটা গত 5 বছর ধরে কাজ করেছিল মোদী সরকারের, সেই পুরো টিমটাকে কিন্তু আবার তুলে আনা হয়েছে। কারণ কি, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু সরকারের মানে অ্যাটলিস্ট নরেন্দ্র মোদীর কাছে মনে হয়েছে বেস্ট, অতএব তাদেরকে দিয়ে সে লিড করাতে চাইছে। এবারে রেভিনিউ পয়েন্টে বলছি। রেভিনিউ মানে যেটা বলেছিলাম, টাকার অভাব নেই। জিএসটি কালেকশন, থ্রু জিএসটি কালেকশন, রেকর্ড জিএসটি কালেকশন হচ্ছে। মানে এখন প্রায় ইয়ারলি 24-25 লক্ষ কোটি টাকা জিএসটি কালেকশন হচ্ছে। মানে মাসে 2 লক্ষ কোটি টাকা অন অ্যান এভারেজ কালেকশন হচ্ছে। ট্যাক্স কালেকশন মাল্টিফোল্ড হয়ে গেছে। ডিভিডেন্ড ইনকাম, সরকারি কোম্পানিগুলো সরকারকে যে ডিভিডেন্ড দেয়, ইভেন আপনারা দেখেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ধরুন তার কাছে প্রাপ্য যেটা ছিল, তার যে উদ্বৃত্ত অর্থাৎ প্রফিট ডিভিডেন্ড, যেটা 80-85 হাজার কোটি টাকার পরিবর্তে সে কি করলো, 2,15,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। এতে কি হচ্ছে, গভর্নমেন্টের যে ফিসক্যাল ডেফিসিট কন্ট্রোল করতে সুবিধা হচ্ছে। ফিসক্যাল ডেফিসিট 2023-24 যেটা 16,54,000 কোটি টাকা, অর্থাৎ 17,34,000 কোটি টাকার থেকে কমানো হয়েছে অ্যাজ পার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট, সিজিএ। অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট তুলনামূলকভাবে কম হচ্ছে। যত আপনার অর্থনীতি বাড়বে তার পার্সেন্টেজ টার্মে কিন্তু ফিসক্যাল ডেফিসিট কমে যাবে। So as a percentage of GDP, the fiscal deficit stood at 5.6% বর্তমানে, যেটা গভর্নমেন্ট ফিসক্যাল ডেফিসিট টার্গেট টু বি রিটেন অ্যাট 5.1% অফ জিডিপি, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ করবে। 2025-এ যেটা হবে কত, 5.1%, এবং সেটা 4.5% হবে কবে, 2026-এর দিকে, অ্যাকর্ডিং টু দ্য মর্গ্যান স্ট্যানলে। তাহলে ফিসক্যাল ডেফিসিট যখন কম হবে, তখন কিন্তু গভর্নমেন্টের রিস্ক নিতে অত্যন্ত
সুবিধা হবে, মানে স্পেন্ডিং বাড়াতে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট করার জন্য বাইরে থেকে টাকা নিতে সুবিধে হবে, আরো কিছুটা তারা বেশি বেশি লোন নিয়ে খরচ করতে পারবে, কারণ কি যেটা কন্ট্রোলের মধ্যে। স্টক মার্কেট পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা দেখলেন যে উইক পয়েন্ট দেখা যাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউতে দেখা যাচ্ছে উইক পয়েন্ট পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শেয়ার বাজারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ধরুন আমাদের যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের যে পেনিট্রেশন, মাত্র 5%-এর কাছাকাছি লোক শেয়ার বাজারে ইনভেস্ট করে, যেখানে চায়নাতে প্রায় 17%, আমেরিকাতে 57%, এবং একটা রিপোর্ট বলছে আগামী 4-5 বছরের মধ্যে ইন্ডিয়াতে এই পার্সেন্টেজটা প্রায় 9-10% হয়ে যাবে। আজকে যেখানটাতে প্রতি মাসে 40,000 কোটি টাকা প্রতি মাসে শেয়ার বাজারে ইনভেস্ট হচ্ছে, আইদার থ্রু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অথবা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে, তাহলে শেয়ার বাজারে আসা পয়সার কোনো কমি নেই। তাহলে মার্কেটে যে পয়সা আসা, এবারে ধরুন এফআইআই আজকে যদি দেখা যায় এই বছর ভালোই বিক্রি করেছে, কিন্তু ডিআইআই কিন্তু প্রচুর ইনভেস্ট করেছে, বিকজ তাদের মধ্যে সেই ক্যাপাসিটি তৈরি হয়েছে। এবারে তাহলে আমি যদি বলি যে আমরা কিন্তু লং টার্ম ইনভেস্টার, আমরা রিটেল ইনভেস্টার যারাই হোক, আমার স্টুডেন্ট, আমরা কিন্তু লং টার্ম ইনভেস্টার, অ্যাটলিস্ট উই আর প্ল্যানিং ফর নেক্সট 5 to 15 ইয়ার। আমার এজে আমি 5 years এর কথা ভাবছি, কিন্তু যারা ধরুন বিলো 35, দে শুড থিঙ্ক ফর অ্যানাদার 15 ইয়ার। আমি যদি 5 ইয়ারের কথা ভাবি, মিনিমাম ইপিএস গ্রোথ যদি 15% সিএজিআর হারে হয় ফর নেক্সট 5 ইয়ার, এবং 22 অত্যন্ত কনজারভেটিভ মাল্টিপল দিয়ে, আমার যেটা মনে হচ্ছে নিফটি 48,290 পৌঁছে যাবে 28-29-এ, এবং 30-এর দিকে 60-65,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমি নিফটির পয়েন্ট অফ ভিউতে বলছি, কিন্তু আমরা সিলেক্ট করব কিছু শেয়ার যেগুলো অ্যাটলিস্ট আমাদেরকে, আমরা চেষ্টা করব, ধরুন আমি যতগুলো শেয়ারের কথাই বলি না কেন, যতগুলো শেয়ারের কথাই ভাবি না কেন, তার মধ্যে 70% শেয়ার যেন 5 গুণ হয়। বহু সেক্টর আছে এবং যেটা বাস্তবায়িত করা যায়। তাহলে আমরা শেয়ারের পার্টটা পরের এপিসোডে দেবো, কিন্তু আমি যা বললাম সেইটার পরিপ্রেক্ষিতে যদি বলি যে উইক পয়েন্ট কিটা দেখা যাচ্ছে, সব মার্কেটের মাদার মার্কেট ইউএস মার্কেট। ইউএস মার্কেটের প্রবলেম কারোর কাছে আননোন নয়। তাহলে যদি কোনো কারণে তাদের মার্কেটে কোথাও বাবুল দেখা যায়, সেটা কিন্তু আমাদের জন্য প্রবলেম হলেও হতে পারে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে বর্তমান ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিওতে কিন্তু গভর্নমেন্টের তেমন কোনো রিস্ক নেই, কিন্তু কোনো না কোনো কারণে যদি কোনো পলিটিক্যাল আনসার্টেনিটি তৈরি হয়, তখন কিন্তু সমস্যা হবে এই যে প্রজেকশনের উপরে। বা জিও পলিটিক্যাল সিচুয়েশন যদি কোনো কারণে খুব খারাপ হয়ে যায়, তখন প্রবলেম হবে। যদি ভারতে কোনো বড় স্ক্যাম দেখা যায়, যদি কোনো বড় কোনো এপিডেমিক চলে আসে, সব ক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য রিস্ক থাকবে। তখন কিন্তু এই সমস্ত যে প্ল্যান, তার মধ্যে কিন্তু কিছুটা কনজারভেটিভ অ্যাটিটিউড
সবার মধ্যে চলে আসবে। আদারওয়াইজ ফর দ্য নেক্সট 5 ইয়ার আমরা কিন্তু একটা বড় বুল রানের শুরুতে আছি। নট বাই থিঙ্কিং অফ 2025। 2025-এর কথা ভেবে বলছি না, 2026-এর কথা আমি বলছি, 5 বছরের হরাইজনে বলছি। আমি সবে শুরুতে আছি। আমি যদি এখান থেকে ডবল হই তাহলে তো আমি শুরুতেই আছি। কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক চেঞ্জ আনতে হবে। আমি সেটা কিন্তু পরের এপিসোডে আপনাদের সামনে ব্যাখ্যা করব। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।